এলাকার সন্তান হিসেবে ধানের শীষে ভোট চাইলেন তারেক রহমান। নির্বাচিত হলে নাহিদ ইসলামকে মন্ত্রী করার ঘোষণা জামায়াত আমিরের। নির্বাচনী নিরাপত্তায় মাঠে নামলেন বিভিন্ন বাহিনীর 10 লাখ সদস্য। ওসমান হাদি হত্যার তদন্তে জাতিসংঘের সহযোগিতা চেয়েছে সরকার। 4 দফা দাবিতে চট্টগ্রাম বন্দরে ফের অনির্দিষ্টকালের ধর্মঘট। চীনে জৈব প্রযুক্তি কারখানায় বিস্ফোরণে নিহত 8। তদন্ত প্রতিবেদন প্রকাশে অস্পষ্টতা, বিসিবির ভূমিকা নিয়ে ক্রিকেটার জাহান আরার অসন্তোষ। শুভ সন্ধ্যা, স্বাগত জানাচ্ছি বাংলাদেশ প্রতিদিন সংবাদে। সঙ্গে আছি আমি অনন্যন্তী। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান আজ রোববার ঢাকা উত্তরের 6টি সংসদীয় আসনে জনসভায় অংশ নিচ্ছেন। প্রথমেই তিনি ঢাকা 17 আসনে নিজ নির্বাচনী এলাকা ইসিবি চত্বরে বেলা 2টায় প্রথম জনসভায় বক্তব্য দেন। ইসিবি চত্বরে আয়োজিত নির্বাচনী পথসভায় বিএনপি চেয়ারম্যান তারেক রহমান নিজেকে এলাকার সন্তান হিসেবে পরিচয় দিয়ে ধানের শীষ প্রতীকে ভোট চেয়েছেন। তিনি আবেগঘন কণ্ঠে বলেন, এই এলাকায় তিনি বড় হয়েছেন এবং তার পরিবারের অনেক স্মৃতি এই মাটির সঙ্গে মিশে আছে। সংক্ষিপ্ত বক্তব্যে তিনি ঢাকাকে একটি নিরাপদ শহর হিসাবে গড়ে তোলার অঙ্গীকার করেন, যেখানে নারীরা নির্বিঘ্নে চলাচল করতে পারবেন। তারেক রহমান ঘোষণা দেন, 12 ফেব্রুয়ারি বিএনপি জয়ী হলে ঢাকা শহরে নতুন করে 40টি খেলার মাঠ তৈরি করা হবে। এছাড়া যানজট নিরসনে ইসিবি চত্বর থেকে জসিমউদ্দিন পর্যন্ত রাস্তা প্রশস্ত করার বিশেষ প্রতিশ্রুতি দেন তিনি। সাধারণ মানুষের চলাচলের সুবিধার কথা চিন্তা করে তিনি তার বক্তব্য দীর্ঘ করেননি। পরিশেষে আধুনিক ও উন্নত ঢাকা গড়ার লক্ষ্যে আগামী 12 তারিখ মা বোনসহ সবাইকে কেন্দ্রে গিয়ে ভোট দেওয়ার বিনীত অনুরোধ জানান। এই প্রচারণায় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গেছে। আগামী 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে 11 দলীয় জোট বিজয়ী হলে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলামকে মন্ত্রী করা হবে বলে ঘোষণা দিয়েছেন জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। আজ রোববার রাজধানীর মেরুল বাড্ডায় ঢাকা 11 আসনের নির্বাচনী জনসভায় হাজির হয়ে শুরুতেই নাহিদ ইসলামের হাতে শাপলা কলি প্রতীক তুলে দেন তিনি। এরপর নিজের বক্তব্যে নাহিদকে মন্ত্রী করার ঘোষণা দেন। শফিকুর রহমান বলেন, তরুণরাই আগামী দিনের বাংলাদেশের নেতৃত্ব দেবে এবং নাহিদ ইসলামরাই বাংলাদেশ নামের উড়োজাহাজের পাইলট হবে। ঋণ খেলাপিদের মনোনয়ন দেওয়া নিয়েও প্রশ্ন তোলেন জামায়াতের আমির। বিশেষ করে 59 জন ঋণ খেলাপিকে মনোনয়ন দেওয়ার কড়া সমালোচনা করেন তিনি। জামায়াতে আমির আরও বলেন, তারা ক্ষমতায় গেলে দুর্নীতির টুঁটি চেপে ধরবে। তিনি প্রতিশ্রুতি দেন, বিদেশে পাচার হওয়া অর্থ ফেরত আনা এবং নারীদের নিরাপত্তা নিশ্চিত করাকে অগ্রাধিকার দেওয়া হবে। আগামী 12 ফেব্রুয়ারি অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে আজ থেকে আনুষ্ঠানিকভাবে মাঠে নেমেছেন প্রায় 10 লাখ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সেনাবাহিনী, পুলিশ, বিজিবি, র্যাব, কোস্টগার্ড এবং আনসার ও ভিডিপি সহ বিভিন্ন বাহিনীর সদস্যরা 14 ফেব্রুয়ারি পর্যন্ত মোট 7 দিন দায়িত্ব পালন করবেন। বেসামরিক প্রশাসনকে সহায়তা করতে সশস্ত্র বাহিনীর 1,03,000 সদস্য মোতায়েন করা হয়েছে। নির্বাচন কমিশনের তথ্য মতে মোট 9,70,948 জন নিরাপত্তা সদস্য নির্বাচনী দায়িত্ব নিয়োজিত থাকছেন। এর পাশাপাশি 1,051 জন নির্বাহী ম্যাজিস্ট্রেটও মাঠ থেকে পরিস্থিতি পর্যবেক্ষণ করবেন। প্রতিটি সাধারণ কেন্দ্রে 16 থেকে 17 জন এবং ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে 17 থেকে 18 জন সদস্য মোতায়েন থাকবেন। দুর্গম এলাকার 25টি জেলার কেন্দ্রগুলোতে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। নির্বাচন কমিশনার আব্দুর রহমানুল মাসুদ জানিয়েছেন, ভোটের পরিবেশ বর্তমানে সম্পূর্ণ অনুকূলে এবং নিয়ন্ত্রণে রয়েছে। ইসির কেন্দ্রীয় সমন্বয় সেল ও সিকিউরিটি অ্যাপের মাধ্যমে মাঠের পরিস্থিতি তাৎক্ষণিক পর্যবেক্ষণ করা হবে। উৎসবমুখর ও শান্তিপূর্ণ নির্বাচনের লক্ষ্যে সব ধরনের প্রস্তুতি ইতিমধ্যেই সম্পন্ন করেছে কমিশন। ইনকলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্তের জন্য জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের কার্যালয়ের সহযোগিতা চেয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। পররাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনায় জেনেভায় বাংলাদেশি স্থায়ী মিশন গত 6 ফেব্রুয়ারি এ সংক্রান্ত একটি আনুষ্ঠানিক নোট ভার্বাল পাঠিয়েছে।
ওই নোটে এই হত্যাকাণ্ডের তদন্তে প্রয়োজনীয় কারিগরি ও প্রাতিষ্ঠানিক সহায়তা প্রদানের জন্য জাতিসংঘের প্রতি অনুরোধ জানানো হয়। গত 12 ডিসেম্বর ঢাকার বিজয়নগরে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন শরীফ ওসমান হাদি। পরবর্তীতে 18 ডিসেম্বর সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। সরকার জানিয়েছে, এই হত্যাকাণ্ডে দায়ীদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে তারা দৃঢ় প্রতিজ্ঞ। আন্তর্জাতিক মানবাধিকার মানদণ্ড অনুসরণ করে সর্বোচ্চ স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে এই আন্তর্জাতিক সহযোগিতা চাওয়া হয়েছে। জেনেভায় বাংলাদেশ মিশন জানিয়েছে, জাতিসংঘের পক্ষ থেকে কোনো সাড়া পাওয়া মাত্রই তা মন্ত্রণালয়কে জানানো হবে। এই পদক্ষেপটি দেশের ন্যায় বিচার প্রতিষ্ঠার ক্ষেত্রে সরকারের একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে। ফের অচল অবস্থা দেখা দিয়েছে দেশের প্রধান সমুদ্র বন্দরে। গত সপ্তাহে টানা 6 দিন কর্মবিরতির পর রবিবার সকাল থেকে আবারও শুরু হয়েছে অনির্দিষ্টকালের ধর্মঘট। চট্টগ্রাম বন্দরের সবচেয়ে বড় টার্মিনাল নিউ মুরিং কন্টেইনার টার্মিনাল বা এনসিটি নিয়ে বিদেশি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি প্রক্রিয়া বন্ধ সহ 4 দফা দাবিতে বন্দর রক্ষা সংগ্রাম পরিষদ এ ধর্মঘটের ডাক দিয়েছে। এর ফলে বন্দরের পণ্য ডেলিভারি, জাহাজে পণ্য লোডিং, আনলোডিং ও অপারেশনাল কার্যক্রম ব্যাহত হচ্ছে। বন্দরের প্রবেশ গেটগুলোতে ছিল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কড়া নিরাপত্তা ব্যবস্থা। শ্রমিক কর্মচারী নেতারা বলছেন, আন্দোলনকারী শ্রমিকদের গ্রেফতারের ভয় ভীতি দেখানো হচ্ছে, এরপরও ধর্মঘট পালিত হচ্ছে। তবে চট্টগ্রাম বন্দর চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এস এম মনিরুজ্জামানের দাবি, বন্দরের কার্যক্রম সচল রয়েছে। আমদানিকারকরা চাইলে বন্দর থেকে তাদের পণ্য ডেলিভারি নিতে পারবেন। বন্দর ভবনের সামনে এক সংবাদ সম্মেলনে বন্দরের আধুনিকায়ন এবং গতিশীলতা বৃদ্ধির জন্য এনসিটি পরিচালনার দায়িত্ব আন্তর্জাতিক প্রতিষ্ঠানকে দেওয়া প্রয়োজন বলে তিনি জানান। একই সঙ্গে বন্দর জিম্মি করে আন্দোলনের কোনো যৌক্তিকতা নেই উল্লেখ করে তিনি আইনি প্রক্রিয়ায় পরিস্থিতি মোকাবেলা করা হবে বলে জানান। এদিকে চট্টগ্রাম বন্দরের ধর্মঘট ইস্যুতে সরকার হার্ডলাইনে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন নৌ পরিবহন উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন। তিনি বলেন, কতিপয় লোক পুরো বন্দরকে জিম্মি রাখার চেষ্টা করছে, এ কারণে সরকার হার্ডলাইনে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এবার আন্তর্জাতিক। চীনের শানশি প্রদেশের শেইয়াং শহরে একটি জৈব প্রযুক্তি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে 8 জন নিহত হয়েছেন। শনিবার ভোরে একটি পাহাড়ের গর্তে অবস্থিত জিয়াপেং বায়োটেকনোলজি নামক প্রতিষ্ঠানে এই দুর্ঘটনা ঘটে। বিস্ফোরণের পর ঘটনাস্থল থেকে গাঢ় হলুদ ধোঁয়া উঠতে দেখা গেছে এবং এখনও একজন নিখোঁজ রয়েছেন। রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম সিনহুয়া জানিয়েছে, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত দল কাজ শুরু করেছে এবং কোম্পানির আইনি প্রতিনিধিকে ইতোমধ্যে আটক করা হয়েছে। 2015 সালে প্রতিষ্ঠিত এই কোম্পানিটি মূলত পশুখাদ্য, কয়লাজাত পণ্য ও নির্মাণ সামগ্রী নিয়ে গবেষণা করে। উল্লেখ্য, চীনে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থার অভাবে প্রায় এমন শিল্প দুর্ঘটনা ঘটে থাকে। গত জানুয়ারিতেও একটি ইস্পাত কারখানায় বিস্ফোরণে 9 জন নিহত হয়েছিলেন। এবার খেলার খবর। যৌন হয়রানি ও অসদাচরণের অভিযোগ তদন্তে গঠিত কমিটির প্রতিবেদন প্রকাশে অস্পষ্টতা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন বাংলাদেশ নারী ক্রিকেট দলের সাবেক অধিনায়ক জাহানারা আলম। তার নিযুক্ত আইন পরামর্শক প্রতিষ্ঠান মাহবুব অ্যান্ড কোম্পানি এক বিবৃতিতে এ তথ্য জানান। বিবৃতিতে বলা হয়, অভিযোগকারী হিসেবে তদন্তের ফলাফল জানার পূর্ণ অধিকার থাকলেও বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি আনুষ্ঠানিকভাবে জাহানারাকে কিছুই জানায়নি। এমনকি তদন্ত প্রতিবেদনের কোনো অনুলিপিও তাকে দেওয়া হয়নি। যৌন হয়রানি, অসদাচরণ, প্রতিশোধমূলক আচরণ এবং গোপনীয়তা লঙ্ঘনের মতো গুরুতর অভিযোগের ক্ষেত্রে এ ধরনের কার্যক্রম আশাহত বলে উল্লেখ করা হয়। বিসিবির গত 4 ফেব্রুয়ারি বিবৃতিতে 4টি অভিযোগের মধ্যে 2টির সত্যতা পাওয়ার কথা বলা হলেও কোনো অভিযোগ প্রমাণিত হয়েছে এবং কী ভিত্তিতে তা স্পষ্ট করা হয়নি। এই স্পষ্টতাকে হতাশাজনক বলে উল্লেখ করেছেন জাহানারার আইনজীবীরা। দর্শক, এ ছিল আজকের সংবাদ। সবশেষ খবর জানতে চোখ রাখুন বাংলাদেশ প্রতিদিনের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।